ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ চালিয়ে যাচ্ছে পুরোদমে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সকালে সংসদ সদস্যদের শপথের পর অনুষ্ঠিত হবে বিএনপির সংসদীয় দলের সভা। সেখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক নির্বাচনের পর বিকেলে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। ইউসুফ আলীর রিপোর্ট। মঙ্গলবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিকেলে দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত দেশের শীর্ষ নেতাদের। প্রথমবারের মতো খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও জোনের ডেপুটি কমিশনার মিজানুর রহমান। এই এলাকার থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সংসদ ভবনের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতেও আমাদের পুলিশি টহল চেকপোস্ট জোরদার করা হয়েছে এবং এই সংসদ ভবন যে এলাকায় যে প্রাচীরগুলো রয়েছে সেই প্রাচীরগুলো দিয়ে যেন আননেসেসারিলি কেউ যেন ঢুকতে বেরোতে না পারে সে ব্যাপারেও আমরা সংসদ ভবনের যে নিরাপত্তা যারা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, শপথ গ্রহণের পর সরকার ও বিরোধী দল দেশের স্বার্থে কাজ করলে গণতন্ত্রের ভিত শক্ত হবে। সংসদে তো একটা বিরোধী দল থাকবে, তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি, তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এটাই আশা করি এবং জনগণকে বিপদে ফেলবেন না। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশ এগিয়ে যাবে, কোনো পরাশক্তি বা অন্য কোনো শক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা আশা করছি যে এই মন্ত্রিসভা নবীন এবং প্রবীণের সংমিশ্রণে গঠিত হবে, একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করব ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের মধ্য দিয়ে আগামীকাল থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন গণতান্ত্রিক সরকার। এ সরকার আগামী দিনে কল্যাণকর রাষ্ট্র গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য সুবাতাস বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার 6 দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা ঢাকায় আসবেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টু রোড এলাকায় বাসভবন প্রস্তুত করা হয়েছে গাড়ি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। মঙ্গলবার অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নিতে যাচ্ছেন। তবে শেষ মুহূর্তে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিলের পরিবর্তে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি এবং মিন্টো রোড এলাকায় প্রায় 37টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, আগের সরকারের মন্ত্রী ও বর্তমান উপদেষ্টারা যেসব বাসভবন ছেড়ে দিয়েছেন সেগুলোই এখন ওঠার মতো অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা
বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওনারা শপথ নিতে নিতেই এটা তৈরি হয়ে যাবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য 50টি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে গণভবনকে জাদুঘর করায় বর্তমানে প্রধানমন্ত্রীর বাসভবন নেই, তাই আপাতত ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠবেন তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তালিকা পেলেই নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য গাড়ি, ড্রাইভার ও দেহরক্ষীর ব্যবস্থা করতে সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে যোগ দেওয়ার আগে তিনি জানান, মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের শপথের পর সংবিধান সংস্কার পরিষদ এবং বিকেলে মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ ভবন। দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানের। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন জানিয়ে দুপুরে মন্ত্রণালয়ে যোগদানের আগে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, সংসদ সদস্যদের পরেই শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদ। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। নতুন মন্ত্রিসভার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানতে চাইলে গণমাধ্যমের কাছে প্রস্তুতির নানা দিক তুলে ধরেন তিনি। তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এর আগে সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে 37টি বাড়ি। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। এদিকে এখনো নির্দিষ্ট হয়নি শপথের পর কোথায় থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17, বগুড়া 6 নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে ঢাকার আসনটি রেখে বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। সোমবার বিএনপি চেয়ারম্যান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। এতে ঢাকা 17 আসনের এমপি হিসেবে তারেক রহমান শপথ নেবেন বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিতদের শপথ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনই জয়লাভ করেন তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 6টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারের ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এর সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
দর্শক, এই মুহূর্তে চরমোনাই পীরের বাসার সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। আপনি জানেন যে গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রত্যেকের বাসায় গিয়ে। আজকে তিনি এসেছেন চরমোনাই পীর রেজাউল করিমের যে সিদ্ধেশ্বর রোডের যে বাসায়, সেই বাসাতে তিনি 7:15 প্রবেশ করেছেন। এর আগে তিনি মাগরিবের নামাজ শেষ করে গুলশানে যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে তিনি রওনা দেন। ভেতরে ঢুকে তিনি চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম সাহেবের সঙ্গে তিনি একান্তে কথা বলছেন এবং এখানে বিএনপির শীর্ষ নেতারাও সঙ্গে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের যে শীর্ষ নেতা তাদের মধ্যেও বেশ কয়েকজন সেখানে ভেতরে রয়েছেন। তবে ভেতরে কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখনও জানতে পারিনি, কারণ উনি এই বাসায় প্রবেশ করেছেন 7:15, এখন বাজছে 7:40। ভিতরে ঢুকে তিনি হয়তো কুশলাদি বিনিময় করছেন এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হলো যে গতকালকে তিনি যেটি বলেছেন যে যেহেতু বেশিরভাগ বিরোধী আন্দোলনে সবাই একসঙ্গে যুক্ত ছিলেন, তাই আগামী 5 বছর তারা একসঙ্গে মিলেমিশে দেশটাকে পরিচালনা করতে চান, যাতে করে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা যায়। অর্থাৎ ফেসিবাদের রেখে যাওয়া যে ভঙ্গুর রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেটি মেরামত করতে হলে সকল রাজনৈতিক দলের প্রয়োজন। এছাড়া তারেক রহমান আরেকটি বিষয় লিখে বলেছেন যে বিএনপি নির্বাচনে বিজয় লাভ করলেও বিরোধী দলের পরামর্শ তাদের প্রয়োজন। সেই যে পরামর্শ, এই পরামর্শ যদি একই সঙ্গে সংলাপের মাধ্যমে বিরোধী দল এবং সরকারি দল আলাপ আলোচনা করে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেটি সবচেয়ে ভালো হয় বলে তিনি মনে করেন। এ কারণেই তিনি বিরোধী দলের যেসব নেতা রয়েছেন বা বিএনপি জোটের বাইরে যারা নির্বাচন করেছেন তাদের সবার সঙ্গেই মত বিনিময় করছেন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, যাতে করে আগামী দিনে যাতে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে তাদের পরামর্শ, বুদ্ধি এবং তাদের সহযোগিতা সেগুলো যাতে সহায়ক হিসেবে কাজ করে, সেজন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা একটি বিরল ঘটনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে প্রধান বিরোধী দল, এই নির্বাচনে জামাতে ইসলাম দ্বিতীয় অবস্থানে রয়েছে। সেই ক্ষেত্রে জামাতে ইসলামের প্রধান বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে। এই যে বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে তাদের সহযোগিতা চাওয়া এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের পরামর্শ চাওয়া, এটি কিন্তু একটি বিরল ঘটনা, যে কারণে এটি কিন্তু রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটছে। এর আগে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা প্রধানমন্ত্রী হওয়ার আগ মুহূর্তে কিংবা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু তেমনটি করার উদ্যোগ দেখা যায়নি। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও 2024 যে মানে এই ফেসিবাদের শৃঙ্খল থেকে মানুষ মুক্ত হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য এবং বাংলাদেশের মানুষ আগামী দিনে কী প্রত্যাশা করে, সেই প্রত্যাশাটি হয়তো তারেক রহমান চাচ্ছেন পূরণ করতে, যাতে করে মানুষ যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, সেই উদ্দেশ্যটিকে তিনি বাস্তবায়ন করতে চান। এটি হচ্ছে মূল লক্ষ্য, এমনটি ধারণা করা হচ্ছে। তবে তারেক রহমান দিনে দিনে যেসব পদক্ষেপ নিচ্ছেন সেসব পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে অর্থাৎ বাংলাদেশের মানুষ আগামীর বাংলাদেশ কীভাবে চায় সেটি তিনি প্রতিষ্ঠা করতে চান। অর্থাৎ পুরনো দিনের রাজনীতিকে পেছনে ফেলে দিয়ে নতুন রাজনীতির ধারা সৃষ্টি করতে চান। এ কারণেই তিনি বিরোধী দলের নেতাদের বাসায় যাচ্ছেন। এরপর হয়তো তিনি প্রধানমন্ত্রী আগামীকালকে শপথ নেবেন, প্রথমে সংসদ সদস্য হিসেবে, এরপর মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে। ধারণা করা হচ্ছে যে তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি হয়তো আরও নতুন নতুন চমক দেখাবেন। বিরোধী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তিনি হয়তো আরও চমক দেখাবেন, যেটি কিনা আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে তথা বিশ্বের মানুষের কাছে যেটি প্রশংসিত হবে, তেমন উদ্যোগী নেবেন বলে অনেকেই ধারণা করছেন। হাফিজ চরমোনাই পীরের বাসার সামনে থেকেই ছিল আমার কাছে তথ্য। হাফিজ। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি।
এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এমনটা জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। সেই হিসাবে সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই সিইসির। যদি সেটি সংবিধানে ধারণ করা হয়, সংবিধান সংশোধন হয় এবং কে শপথ পাঠ করাবে তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভূমিধস বিজয়ের পর চ্যালেঞ্জ ও শপথ নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীকালকে সকাল 10টায়। এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মঙ্গলবার শপথের মধ্য দিয়ে দেশে নতুন অধ্যায়ের সূচনা হবে। কারণ অতীতে সুষ্ঠু ভোট ও গণতন্ত্রের চর্চা হয়নি। নতুন বাংলাদেশে সরকার বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। তবে কাজটি কঠিন। সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত এমপিদের সাথে মতবিনিময়ের প্রাক্কালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশবাসী যেভাবে পাশে দাঁড়িয়েছে সেই প্রত্যাশা পূরণ না হলেও বিরোধী দল হিসাবে বাস্তবায়ন করতে জামায়াত সহ 11 দল অঙ্গীকারবদ্ধ। দেশবাসীকে আমরা ছেড়ে যাব না। আগামীকাল থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনুক, নতুন দ্বারা সুস্থ রাজনীতির বিকাশ ঘটুক এবং মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক। আমাদের যুবকদের প্রত্যাশা পূরণ হোক, তাদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাষ্ট্র যেন পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপের আমরাও গর্বিত অংশীদার হতে চাই। সারা দেশে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যভুক্ত দলগুলো। এতে বক্তারা বলেছেন, সারাদিন সুষ্ঠু ভোটের নাটক সাজিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। বিকেলে 4:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ 11 দলের সিনিয়র নেতারা। বক্তারা নির্বাচনে কারচুপি এবং নির্বাচন পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, 11 দল এসব বিষয়ে আইনি পদক্ষেপ নেবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। যেই বন্দের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। রাষ্ট্র সংস্কারে সম্মতি জানিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সনদে স্বাক্ষর করে। সন্ধ্যা 6টার কিছু পরে এনসিপির প্রতিনিধি দলটি যমুনায় যায়। প্রতিনিধি দলে ছিলেন সারওয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। এর আগে রোববার পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। তার আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশও দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮% নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এটি আইন, প্রথা ও নীতি। পবিত্র ওমরা পালন শেষে ফেরার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৪ সদস্য সহ ৫ জন বাংলাদেশি। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের জেদ্দা থেকে আভাহগামী মহাসড়কে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জেদ্দা কনসুলেট অফিস সূত্রে জানায়, নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, তাদের স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ এবং ১.৫ বছর বয়সী মেয়ে সুভা আক্তার। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ির চালক মোহাম্মদ জিলানি বাবর ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় গাড়িতে থাকা আরও ২ জন আরোহী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ বর্তমানে সৌদি আরবের স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।